আলো ক্লাস 7 পার্ট 3। তো আজকে আমাদের আছে দেখো আলোর প্রতিফলন। তো আগের দিন আমরা আলো সম্পর্কে অনেক কিছু পড়েছিলাম। সেগুলো তোমরা পার্ট দেখে নাও। ডেসক্রিপশনে লিংক আছে সেখান থেকে। এবার দেখো আলোর প্রতিফলন জিনিসটা কি? তাহলে যখন ধরো কোনো একটা মাধ্যম আছে। মাধ্যম মানে কি? যেমন ধরো আলোক রশ্মি এই মাধ্যমে আসে তো এখান থেকে এখানে আসবে। তাহলে মাধ্যম মানে যে পথে আলোক রশ্মি যাতায়াত করে মানে যেটার মাধ্যমে আলোক রশ্মি যায় সেটাকে মাধ্যম বলা হয়। তাহলে এবার ধরো এটার মধ্যে আলোক রশ্মি আসছে। তাহলে এবার এখানটাতে এটাকে বলা হবে একটা মাধ্যম। তাহলে এবার এই মাধ্যমের মধ্যে ধরো এইটার মধ্যে আলোক রশ্মি এসে গেল, তাহলে এটাকে বলা হবে প্রতিফলক তল। তাহলে যে মাধ্যমে আলোক রশ্মি এসে পড়ে সেটাকে বলা হয় প্রতিফলক তল। তাহলে এটা একটা কি প্রতিফলক তল। এবার ধরো এই প্রতিফলক তলের উপরে একটা আমরা এইভাবে লম্ব অঙ্কন করলাম। আচ্ছা, এগুলো আমরা কেন করছি? কারণ দেখো যখন আলোক রশ্মি আসবে, ধরো একটা আলোক রশ্মি আসছে যে কোনো একটা দেওয়ালের মধ্যে বা কোনো কিছুর মধ্যে এসে পড়লো, তাহলে এবার সেটা কি হবে? সেটা দেখো এইভাবে আলোক রশ্মিটা এদিক দিয়ে আসছে। এবার আলোক রশ্মিটা এইভাবে দেখো বেঁকে চলে যাবে। যেমন ধরো এই বোর্ডের মধ্যে আলোক রশ্মি আসছে, তাহলে এইভাবে আলোক রশ্মিটা আসছে দিয়ে এইভাবে আসছে। যাই হোক, তাহলে যখন দেখো এইভাবে আলোক রশ্মিটা এই মাধ্যম থেকে এই মাধ্যমে এইভাবে যাবে, সেটাকে বলা হবে আলোর প্রতিফলন। এটা আমি বেসিক বললাম। তারপরে এবার সবকিছু আমি বলছি আরো যে কাকে বলে সংজ্ঞা সবকিছু। তাহলে এবার দেখো যখন আলোক রশ্মিটা এইভাবে একটা আলোক রশ্মি এই মাধ্যমে এলো, দিয়ে আবার এই মাধ্যমে চলে গেল। তাহলে আলোক রশ্মি যে মাধ্যমে এলো সেই একই মাধ্যমে চলে গেল। দেখো এটাতে এলো আর এটা মানে এদিক তো আসেনি, যে আলোক রশ্মিটা ওদিকে চলে গেল। তাহলে দেখো আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে এসে আবার সেই একই মাধ্যমেই ফিরে যায়, তো আলোক রশ্মির সেই ধর্মটাকে বলা হবে আলোর প্রতিফলন। বোঝা গেল? যেমন যখন আলোক রশ্মি ধরো একটা আয়নার মধ্যে পড়ে, তখন সেটা কি হয়, যেদিক দিয়ে আসে আবার কি সেই ওইদিকে মানে পিছন দিকে তো যায় না, সামনের দিকে যায়। তাহলে যে আলোক রশ্মিটা এলো সেটা যদি আবার সেই মাধ্যমে ফিরে যায়, প্রতিফলন হয়, তাকে বলা হয় প্রতিফলন। তাহলে প্রতিফলন মানে কি, আলোক রশ্মি যখন এই মাধ্যমে এসে আবার একই মাধ্যমে ফিরে যায় সেটা প্রতিফলন। আমি লিখবো, তার আগে আরো অনেক কিছু বিষয় এখানে আছে। ঠিক আছে, দেখো এবার যেমন যে এখানে যে রশ্মিটা আছে, যে রশ্মিটা এলো সেটা হবে আপতিত রশ্মি, মানে যে রশ্মিটা এখানে চলে এলো সেটা হবে আপতিত রশ্মি। এবার যে রশ্মিটা এখান থেকে চলে যায় মানে প্রতিফলক তল থেকে, সেটাকে বলা হবে প্রতিসৃত রশ্মি, প্রতিফলিত রশ্মি। তাহলে এটা হয়ে গেল প্রতিফলিত রশ্মি। আচ্ছা, এবার দেখো এখানে আমরা একটা লম্ব অঙ্কন করেছি, তাহলে যে লম্বটা থাকবে এখানে সেটাকে বলা হবে অভিলম্ব। তাহলে এটা কি অভিলম্ব। আচ্ছা, তাহলে যে রশ্মিটা প্রতিফলক তলে আসছে সেটা যে রশ্মিটা প্রতিফলক তলে আসছে সেটা আপতিত রশ্মি, যেটা চলে যাচ্ছে সেটা প্রতিফলিত রশ্মি। এবারে যে লম্বটা অঙ্কন করা হয়েছে সেটা হলো অভিলম্ব। ঠিক আছে, এবার প্রতিফলনের দেখো বাস্তব উদাহরণ যেগুলো আসতে পারে। হ্যাঁ, যেমন যখন আমি বললাম আয়নার মধ্যে আলোক রশ্মিটা আসে, ধরো তোমরা এইভাবে আয়নাটা সূর্যের সামনে রাখছো, তাহলে কি হবে, সেটার একটা ছটা তৈরি হবে, দিয়ে সেটা চারিধারে এভাবে তোমরা নিয়ে যেতে পারো। তাহলে সেটা কি আলোর প্রতিফলনের কারণে হয়। তারপর আমরা যখন কোনো একটা বস্তুকে দেখতে পাই, ধরো একটা নর্মালি আমরা ধরো চাঁদ আছে, তাহলে আমরা চাঁদটা কিভাবে দেখতে পাই, আশা করছি জানো তোমরা, যে চাঁদের নিজস্ব আলো থাকে না, সেটা সূর্যের আলো হয়। তাহলে এবার দেখো সূর্যের আলো প্রথমে চাঁদের মধ্যে আসে, দিয়ে সেই চাঁদ থেকে আলোটা প্রতিফলন হয়ে আমাদের পৃথিবীতে আসে, দিয়ে আমার চোখের মধ্যে আসে, তখন আমরা দেখতে পাই। তাহলে যে কোনো আমরা বস্তুকে দেখতে পাই সেটা কোন ধর্মের কারণে, আলোর প্রতিফলন ধর্মের কারণে। যেমন ধরো বেসিক আমরা বলছি যে আমরা ধরো এই লেখাটা, তাহলে আমরা কিভাবে দেখতে পাচ্ছি, প্রথমে আলোটা আসছে দিয়ে এটার উপর পড়ছে, তারপর সেটা আমাদের চোখের মধ্যে প্রতিফলন হয়ে আসছে, দিয়ে আমরা দেখতে পাই। তাহলে যে কোনো বস্তুকে আমরা আলোর প্রতিফলন ধর্মের কারণে দেখতে পাই। ঠিক আছে, তাহলে এগুলো আমরা বলছি যে আলোর প্রতিফলনের বাস্তব উদাহরণ। আরো অনেক উদাহরণ হতে পারে, তোমরা ভাবো। যেমন দেখো যখন কোনো একটা বস্তু আছে, তাহলে সেই বস্তু থেকে যখন লাইট যায়, যে ধরো কোনো একটা দেওয়ালের মধ্যে ধাক্কা লাগলো, যেমন দেখো আমাদের এই ঘরে তো সূর্য নাই, কিন্তু আমরা আলোটা দেখতে পাচ্ছি, মানে আলোটা সাহায্যে আমরা বস্তুটা দেখতে পাচ্ছি। তাহলে এবার দেখো যে আলোটা কিভাবে এলো, অবশ্যই দেওয়ালের মধ্যে গাছের মধ্যে ধাক্কার ফলে প্রতিফলনের কারণে এটা আলোক রশ্মিটা এসেছে। তাহলে বোঝা গেল যে আলোর প্রতিফলনটা তার কারণে আমাদের যে কোনো সূর্যের যে আলোক রশ্মিটা চারিধারে ছড়িয়ে যায়। ঠিক আছে, তাহলে এবার দেখো প্রতিফলনের মধ্যে দুটো সূত্র আছে, তো সেগুলো আমাদের জানতে হবে। তার আগে এই যে সব জিনিস আছে, তাহলে সেগুলোর আলাদা আলাদা দেখো বইয়ের সঙ্গে আসে বা কাকে বলে, তাহলে সেগুলো আমাদের একটু জানতে হবে। তো প্রথমে যদি বলা হয় আলোর প্রতিফলন, তো সেটাই আমি লিখছি, তোমরা লিখো আলোর যে ধর্মের প্রভাবে আলো যে মাধ্যম থেকে যে মাধ্যম থেকে
প্রতিফলক তলে এসে পড়ে সেই একই মাধ্যমে ফিরে যায়, একই মাধ্যমে ফিরে যায়, সেই একই মাধ্যমে ফিরে যায় তাকে আলোর প্রতিফলন বলে, তাকে আলোর প্রতিফলন বলে। তাহলে ওটা হলো আলোর প্রতিফলন। এবার বললাম দেখো যখন আলোর প্রতিফলন হবে তাহলে যে রশ্মিটা, যেমন এই রশ্মিটা এখানে আলোক রশ্মিতে এসে পড়লো, তাহলে যে রশ্মিটা এসে পড়ে প্রতিফলক তলের মধ্যে সেটাকে বলা হবে আপতিত রশ্মি। যে রশ্মিটা দেখো প্রতিফলক তল থেকে এভাবে চলে গেল, তাহলে যে রশ্মিটা চলে গেল সেটা হয়ে যাবে প্রতিফলিত রশ্মি, আর এখানে যে লম্ব অঙ্কন করা হয়েছে সেটা অভিলম্ব। তাহলে আপতিত, আচ্ছা আমি এগুলো বলে দিচ্ছি, তোমরা লিখে নাও, হ্যাঁ, কারণ নাহলে অনেক সময় লেগে যাবে। আমি একটা একটা করে বলে দিচ্ছি। প্রথমে প্রতিফলক তল কাকে বলে, তোমরা এখানে লিখো প্রতিফলক তল। এবার প্রতিফলক তল কাকে বলে লিখো, যে তলের মধ্যে আলোক রশ্মির প্রতিফলন ঘটে সেই তলকে প্রতিফলক তল বলে। তাহলে বোঝা গেল, যে তলের মধ্যে আলোক রশ্মির কি হয় প্রতিফলন ঘটে সেটাকে বলা হয় আলোর প্রতিফলক তল। আচ্ছা আপতিত রশ্মি কাকে বলে আমি কি বললাম, আপতিত রশ্মি মানে যে রশ্মিটা প্রতিফলক তলের মধ্যে এসে পড়বে সেটা হবে। তাহলে আপতিত রশ্মি তোমরা লিখো, যে রশ্মি প্রতিফলক তলে এসে প্রতিফলন ঘটায় সেই রশ্মিকে বলে আপতিত রশ্মি। তাহলে আপতিত রশ্মি বললাম। এবার দেখো আছে প্রতিফলিত রশ্মি। তো তোমরা লিখো প্রতিফলিত রশ্মি, হাইফেন দিয়ে তোমরা ঠিকমতো লিখে নাও, এগুলো সংজ্ঞা পরীক্ষায় আসতে পারে। আচ্ছা তাহলে প্রতিফলিত রশ্মি কি হবে, প্রতিফলনের পর যে রশ্মি প্রতিফলক তল থেকে চলে যায় সেই রশ্মিকে বলা হয় প্রতিফলিত রশ্মি। তাহলে আমি বলে দিলাম, তোমরা এগুলো লিখে নাও এই তিনটে সংজ্ঞা। আচ্ছা এবার দেখো এখানে যে আপতিত রশ্মি আছে, প্রতিফলিত রশ্মি আছে দেখো এবং অভিলম্ব। তা আপতিত রশ্মি এবং অভিলম্বের মাঝে একটা দেখো কোণ তৈরি হয়েছে, এখানে একটা কোণ তৈরি হয়েছে, সেই কোণটাকে বলা হয় আপতন কোণ, সেটা আই ধরা হয়। ঠিক আছে, তাহলে এখানে বললাম আপতিত রশ্মি আর অভিলম্বের মাঝে একটা কোণ তৈরি হয়েছে যেটা হয়ে যাবে আপতন কোণ। আর এখানে দেখো এই যে প্রতিফলিত রশ্মি এবং অভিলম্ব এটার মাঝেও একটা কোণ তৈরি হয়েছে, সেই কোণটাকে বলা হবে কি প্রতিফলন কোণ। আচ্ছা তাহলে দেখো এইখানে যে কোণটা হয়েছে সেটা হবে আপতন কোণ, এই যে কোণটা হয়েছে সেটা প্রতিফলন কোণ। ঠিক আছে, তাহলে এখানে আমরা দুটো কোণ পেলাম। এবার এই কোণগুলোর দরকার কি, এখান থেকে দেখো আমরা বুঝতে পারবো যে একটা আলোক রশ্মি কত ডিগ্রিতে আসছে তারপরে কত ডিগ্রিতে চলে গেল, সেখান থেকে আমরা বিভিন্ন সূত্রের সাহায্যে অনেক কিছু নির্ণয় করতে পারবো তার জন্য। ঠিক আছে, তাহলে এবার এটা দেখো আপতিত রশ্মি যে কোণ আছে তাকে যে আপতন কোণ কাকে বলে বা ওটা কি, তাহলে সেটা আমি তোমাদের একটা লিখিয়ে দিচ্ছি, তোমরা লিখো আপতন কোণ। দেখো আপতিত রশ্মি ও অভিলম্ব এর মধ্যবর্তী কোণকে আপতন কোণ বলে, মধ্যবর্তী কোণকে আপতন কোণ বলে। তাহলে বোঝা গেল আপতন কোণ। আচ্ছা এবার দেখো এখানে আপতন কোণটা আমরা আই ধরেছি। আচ্ছা তোমরা এবার প্রতিফলন কোণটাও লিখে নাও। আচ্ছা তাহলে প্রতিফলন কোণ কি হবে, অভিলম্ব এবং প্রতিফলিত রশ্মির মধ্যবর্তী কোণকে প্রতিফলন কোণ বলে। আচ্ছা তাহলে বোঝা গেল প্রতিফলন কোণ মানে কি, দেখো এই যে প্রতিফলিত রশ্মি আছে এবং অভিলম্ব আছে তাদের মাঝের যে কোণ সেটাকে বলা হবে কি প্রতিফলন কোণ। এবার এখানে দেখো আমরা যে মেন জিনিসটা বলছি, দুটো সূত্র আছে, তো সেই সূত্রগুলো সম্পর্কে জানবো। স্যার কিসের সূত্র, দেখো এখানে প্রতিফলনের সূত্র। আচ্ছা দেখো ফার্স্ট যে সূত্রটা আছে,
আমরা যে যে জিনিস জানলাম এখানে তিনটে, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং যে অভিলম্ব, আচ্ছা এই যে বিন্দুটা আছে সেটাকে বলা হয় আপতন বিন্দু। তাহলে দেখো আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। দেখো এই তিনটে অলওয়েজ একই সমতলে আছে, তো এটাই আমাদের প্রথম সূত্র। তাহলে আমি বলছি প্রতিফলনের দুটো সূত্র আছে। প্রথম সূত্রটা আবার শোনো, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, মানে এই যে অভিলম্বটা আছে একই সমতলে থাকে। দেখো এই তিনটে একই সমতলে আছে, তাহলে এটা আমাদের প্রথম সূত্র। ঠিক আছে, এবার দেখো 2 নম্বর সূত্রটা। তাহলে এই আপতিত রশ্মি এবং অভিলম্বের মাঝের যে কোণ হয়েছে সেটা আপতন কোণ। তাহলে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সর্বদা সমান হয়। দেখো আপতন কোণের যে মানটা হবে ধরো 50 ডিগ্রি, তাহলে সেটার সাথে প্রতিফলন কোণের মানটাও সমান হবে। তাহলে সূত্রটা হলো যে আপতন কোণ এবং প্রতিফলন কোণের মান সর্বদা সমান হয়। তাহলে এই দুটো সূত্র। এবার এই সূত্রগুলোর সাহায্যে দেখো বিভিন্ন জিনিস, যেমন একটা নক্ষত্র কত ডিগ্রি কোণে আছে, কত দূরে আছে, তারা বা গ্রহ কত দূরে আছে সেগুলো নির্ণয় করা যায়, তার জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট। তাহলে এবার তোমরা লিখে নাও সূত্র দুটি। তোমরা লিখবা যে প্রতিফলনের সূত্র, প্রতিফলনের সূত্র। তাহলে প্রথম সূত্র আমি বললাম, লিখো যে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে, একই সমতলে থাকে। এটা প্রথম। আর 2 নম্বর সূত্রটা লিখে নাও, আমি যেটা বললাম যে আপতন কোণ ও প্রতিফলন কোণ, প্রতিফলন কোণ সর্বদা সর্বদা সমান হয়। তাহলে যেটা বললাম যে আপতন কোণ এবং প্রতিফলন কোণের মান সর্বদা সমান। এবার শোনো, আমাদের একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, যেখানে দেখো এই নাম্বারে তোমরা আমাকে মেসেজ করো 78 63 99 24 16। তাহলে আমি তোমাকে একটা দেখো লিঙ্ক পাঠিয়ে দেবো, সেখানে তোমাদের প্রত্যেকটা দেখো ক্লাসের প্রত্যেকটা ভিডিও পরপর দেওয়া আছে, তো সেই থেকে পেয়ে গেলে তোমরা আর তোমাদের খুঁজতেই হবে না কিছু। তাহলে তোমরা অবশ্যই আমাকে এই নাম্বারে মেসেজ করো, হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করতে পারো, দিয়ে আমি সেই লিঙ্কটা তোমাদের পাঠিয়ে দেবো। সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, যেখানে সব প্রশ্নের উত্তর তারপরে আরও সব কিছু পাওয়া যাবে। তো অবশ্যই তোমরা এই নাম্বারটি আমাকে মেসেজ করো। এবার তোমরা আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের ভিডিওটি লাইক করে দাও, ঠিক আছে। এবার দেখো আলোর যে প্রতিফলন আসে, তো সেটার আবার দুটো ভাগ হতে পারে। তাহলে আলোর প্রতিফলনের দুটো ভাগ, সেগুলো আমরা সম্পর্কে জানবো। তোমরা এইভাবে একটি ছক করে ভালোভাবে লিখে নাও। প্রথমটা হবে আলোর দেখো নিয়মিত প্রতিফলন, একটাকে বলা হবে নিয়মিত প্রতিফলন, আর আরেকটা যেটা হবে সেটাকে বলা হবে বিক্ষিপ্ত প্রতিফলন। তাহলে আলোক রশ্মির যে প্রতিফলন সেটা কয় ভাগে ভাগ করা হয় স্যার? 2 ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, এবার দেখো প্রথমে আমরা জানবো নিয়মিত প্রতিফলনটা মানে কি। ঠিক আছে, তাহলে আমি এইভাবে দেখাচ্ছি ছবির সাহায্যে। দেখো তাহলে এটা এখন একটা মসৃণ তল আছে, তাহলে এটার মধ্যে ধরো আলোক রশ্মি একটা এইভাবে এলো, তাহলে জানো তোমরা এইভাবে চলে যাবে। তাহলে এটা একটা, আর একটা ধরো আলোক রশ্মি এইভাবে এলো দিয়ে এইভাবে চলে গেল। তাহলে যখন মসৃণ তলের মধ্যে আলোক রশ্মিটা আসে, তখন ধরো দুটো সমান্তরাল আলোক রশ্মি এলো, তাহলে কি হবে? আবার সেই সমান্তরাল ভাবেই চলে যাবে। দেখো যেভাবে এলো সেই একইভাবে এভাবে সমান্তরাল ভাবে চলে গেল। তাহলে এইভাবে যখন কোনো প্রতিফলন ঘটবে, তাহলে সেটাকে বলা হবে নিয়মিত প্রতিফলন। তার মানে দেখো কোনো মসৃণ তলের মধ্যে যখন প্রতিফলন ঘটে, দিয়ে যে সমান্তরাল আলোক রশ্মিগুলো সর্বদা সমান্তরালভাবেই চলে যায় প্রতিফলিত হয়ে, তাহলে সেই যে প্রতিফলন সেটাকে বলা হবে নিয়মিত প্রতিফলন। মানে ধরো কোনো একটা আয়না আছে, তাহলে আয়নার সামনে যখন লাইট বা কোনো কিছু, ধরো লেজার কোনো লাইট ধরা হলো, তাহলে সেটা দেখবা একবারে অলওয়েজ সোজাভাবে আসবে। দেখো যেমন এইভাবে গেল আবার এইভাবে চলে গেল, তাহলে এইটাকে বলা হবে কি? নিয়মিত প্রতিফলন। বিক্ষিপ্তটা বললে আরো বুঝতে পারবা। ধরো বিক্ষিপ্ত আছে, তাহলে কি হবে? সেটাতে কোনো নির্দিষ্ট ডাইরেকশন থাকবে না, ধরো এইভাবে আছে, তাহলে এবার ধরো এইভাবে আলোক রশ্মি একটা এলো দিয়ে এইভাবে চলে গেল, আর আরেকটা ধরো আলোক রশ্মি এলো এইভাবে দিয়ে ধরো এইভাবে চলে গেল, তাহলে কি এখানে দেখো কি হয়ে গেল? এদিক দিয়ে এসে এদিক দিয়ে গেল আবার এদিকে, মানে কি কোনো ডাইরেকশন নাই, ঠিক মতো কোনো ডাইরেকশন নাই, তাহলে সেই ধরনের প্রতিফলনটা হয়ে যাবে বিক্ষিপ্ত প্রতিফলন। আচ্ছা, এবার নিয়মিত প্রতিফলন দেখো যখন হবে,
তাহলে যখন সেটার মধ্যে কোনো সমান্তরাল আলোক রশ্মি, দেখো এই দুটো সমান্তরাল আলোক রশ্মি আসবে, তখন সেটা সমান্তরাল ভাবেই চলে যাবে। আমরা জানি দেখো 3 প্রকারের আলোক রশ্মি হয়, সমান্তরাল আলোক রশ্মি, অপসারী আলোক রশ্মি আর অভিসারী আলোক রশ্মি। এটা প্রথমে আমি পড়িয়েছিলাম, দেখবা। ঠিক আছে, তাহলে এবার যখন আলোক রশ্মিটা এলো সমানভাবে, আবার সেই সমান্তরাল ভাবেই চলে গেল, তাহলে সেইটাকে বলা হবে কি, নিয়মিত প্রতিফলন। আচ্ছা, আর বিক্ষিপ্ত প্রতিফলনে কি হবে? দেখো যখন আলোক রশ্মি আসবে, ধরো সমান্তরাল আলোক রশ্মি আসছে, ধরো এটা সমান্তরাল আসছে, সমান্তরাল আলোক রশ্মি আসবে, কিন্তু প্রতিফলনের পর সেটা আর সমান্তরাল থাকবে না। যেমন ধরো এটা এলো দিয়ে এভাবে বেঁকে গেল, তাহলে সেটা হয়ে যাবে বিক্ষিপ্ত প্রতিফলন। আর আমি বললাম প্রতিফলনটা দুই প্রকারের হতে পারে, নিয়মিত প্রতিফলন আর বিক্ষিপ্ত প্রতিফলন। নিয়মিত প্রতিফলনের উদাহরণ কি হতে পারে? যখন কোনো সমতল মসৃণ কোনো কাঁচের মধ্যে, দেখো এই যে নিয়মিত প্রতিফলন সেটা মসৃণ তলের মধ্যে হয়, ঠিক আছে, নিয়মিত প্রতিফলন মসৃণ তলের মধ্যে হয়, আর বিক্ষিপ্ত প্রতিফলনটা অমসৃণ তলের মধ্যে হয়। তাহলে যখন কোনো মসৃণ আয়না ধরো আছে, তাহলে কোনো দর্পণের মধ্যে যখন আলোক রশ্মি আসে, সেটা হয়ে যায় কি, নিয়মিত প্রতিফলন। আর বিক্ষিপ্ত প্রতিফলন মানে কি, যখন কোনো অমসৃণ তল, যেমন ধরো একটা রাস্তা আছে, রাস্তা, তো রাস্তার মধ্যে যখন আলোক রশ্মি প্রতিফলন হবে, তাহলে সেটা কি হয়ে যাবে, বিক্ষিপ্ত প্রতিফলন। আচ্ছা, তাহলে তোমরা লিখো, আমি বলছি প্রথমে নিয়মিত প্রতিফলনটাই তোমরা লিখো। লিখো, যে প্রতিফলন কোনো কোনো মসৃণ তলে হয় এবং সমান্তরাল আলোক রশ্মি প্রতিফলনের পর সমান্তরাল ভাবেই নির্গত হয়, তাকে নিয়মিত প্রতিফলন বলে। ঠিক আছে, বললাম দেখো যে যখন এইভাবে মসৃণ তলের মধ্যে হবে এবং সেটা সমান্তরাল পথেই চলে যাবে, সেটাকে বলা হবে নিয়মিত প্রতিফলন। এবার নিয়মিত প্রতিফলনে তোমরা লিখে ছবিটা এঁকে নেবা, ঠিক আছে, যে ছবিটা এখানে একটু ছিল, তোমরা একটু ব্যাক দিয়ে দেখে নাও, এই যে ছবিটা আছে সেটা এঁকে নাও। ঠিক আছে, এবার বিক্ষিপ্ত প্রতিফলন। দেখো বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে কি হবে? তো বিক্ষিপ্ত প্রতিফলন, দেখো বিক্ষিপ্ত প্রতিফলনে সমান্তরাল আলোক রশ্মিটা সমান্তরাল হবে না, এভাবে চলে যাবে। ঠিক আছে, তাহলে লিখো, যে প্রতিফলন অমসৃণ তলে হয় এবং সমান্তরাল আলোক রশ্মি বিক্ষিপ্ত হয়ে নির্গত হয়, তাকে বিক্ষিপ্ত প্রতিফলন বলে। ঠিক আছে, তাহলে বললাম একটা দেখো নিয়মিত প্রতিফলন এবং বিক্ষিপ্ত প্রতিফলন। তোমরা বিক্ষিপ্ত প্রতিফলনের এভাবে ছবিটা তোমরা ভালোভাবে একটু এঁকে নাও, তাহলে নিয়মিত প্রতিফলনটা সমান্তরাল ভাবে হবে, আর বিক্ষিপ্ত প্রতিফলনটা আলোক রশ্মিটা প্রতিফলনের পর বিক্ষিপ্ত মানে এলোমেলো হয়ে চলে যাবে। একটা প্রশ্নের উত্তর তোমরা কমেন্টে বলো যে কোন তলে প্রতিফলন হয়। আজকে আমি পড়ালাম, দেখি তোমরা কতটা পড়েছো, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে বলো যে কোন তল প্রতিফলন হয়, কোন তলে। আজকে এত থাকবে, আবার আমরা পরের দিন পড়াবো। তো তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটি লাইক করে দাও অবশ্যই, এবং সবাই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো। এটা কমেন্টের মধ্যে অবশ্যই বলো যে কোন তলের মধ্যে প্রতিফলন হয়।